নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকের ভারতবর্ষ মানে মোদিজির হাতে থাকা ভারতবর্ষ যেন সর্বোচ্চ শিখরে উঠতে চলেছে। চারিদিক থেকে এই দেশের উন্নতি অন্যান্য সমস্ত দেশকে কোথাও যেন আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে। তাই প্রত্যেকটা দেশ চিন্তিত। আর আমাদের দেশের মধ্যে থাকা বেশ কিছু নেতা যারা বিরোধিতা করার জন্য শুধুমাত্র বিরোধিতা করে, আজও চিৎকার করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে আজকের ভারতবর্ষ চাইছে মোদিজির মতো নেতৃত্বের হাতেই যেন ভারতবর্ষ সুরক্ষিত থাকে। আসলে মোদিজি কি করেছেন, কেনই বা আমি বলছি কথা, সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে খুব ধৈর্য ধরে শুনতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা এসছে। সেদিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে পরপর যদি আপনি ধাপে ধাপে ফেলেন তাহলে বেরিয়ে আসবে যে ভারতবর্ষ আজকে যে জায়গায় পৌঁছে গেছে না, সেখানে পৌঁছানোর জন্য আপনার আমার অবদান সবচেয়ে বেশি। কারণ আমরা যারা নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলাম, শুধু এটা ভেবে নয় যে একজন চাওলা কি করবে, আমরা ভেবেছিলাম এই মানুষটাই পারবে। কারণ গুজরাটের যে উন্নতি তিনি তিনবার মুখ্যমন্ত্রী থেকে করে দিয়েছিলেন, সেই উন্নতি করা দেখে আমাদের মনের মধ্যে এসে গেছিল যে এই মানুষটা পারবে সবকিছু করতে। কারণ একটা খাল, যে খাল জল থাকতো, যে খাল দিয়ে জল শুকিয়ে যেত, সেই খালের ওপরে সোলার প্যানেল বসিয়ে যেভাবে তিনি সৌর বিদ্যুৎ তৈরি করেছিলেন, সে সমস্ত কিছু দৃষ্টান্ত। যেভাবে এই রাজ্য থেকে ন্যানো অর্থাৎ টাটা ন্যানো প্রকল্প উঠে চলে গেল ওখানে গুজরাটে, তখন আমরা হয়তো ভেবেছিলাম যে কি হবে। আজ দেখছি গুজরাট সেই জায়গা যেখানে কিন্তু বিনিয়োগটা হুড়ুর করে হয়েছে, আর সবই হচ্ছিল নরেন্দ্র মোদীর জন্য। তাই সেই নরেন্দ্র মোদীকে যারা 2014 সালে আমরা ভরসা করেছিলাম, আজ মনে হয় আমরা ঠিক করেছিলাম। আজকে ভারতবর্ষ সেই জায়গায় আছে যেখানে গিয়ে একদম মহাকাশ অভিযান, সেখানেও ভারতবর্ষের নাম শিখরে আছে। কোন জায়গা আছে যেখানে ভারতবর্ষ শিখরে নেই? অর্থনীতিতে ভারতবর্ষ কোথায় ছিল 2014 আগে আর কোথায় উঠেছে, অর্থাৎ গ্রাফ ধীরে 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 উপরে উঠে গেছে। এবং এই সব কিছুর পেছনে অবদান যার আছে তিনি হচ্ছেন চুপচাপ কাজ করে যাওয়া এই মানুষটা, যার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। করে গেছে চুপ করে কাজ। যাকে চাওলা বলে নানাভাবে বিদ্রুপ করা আছে, তিনি সমস্ত বিদ্রুপকে গলার মালা করে এগিয়ে গেছেন। চাওলা, চৌকিদার, এই সমস্ত কথা তার বিরুদ্ধে বলেছে বিরোধী দলগুলো, আর সেগুলোকে তিনি গলার মালা করে নিয়ে নিয়েছেন। তিনি বুঝিয়েছিলেন যে সাধারণ ঘর থেকে উঠে যাওয়া একটা মানুষ প্রধানমন্ত্রী হয়েছে, তাই এরা মানে যারা বিরোধিতায় আছে তারা সবাই বিরোধিতা করছে। কারণ সোনার চামচ মুখে দিয়ে জন্মানো না হলে কি মানুষের জীবন বৃথা হয়ে যায়? তা যে হয় না, কর্মের মাধ্যমে মানুষ উন্নতি করতে পারে, এটা তিনি কর্মযোগী হিসেবে প্রমাণ করে দিয়েছেন। হঠাৎ ভাবছেন যে হঠাৎ করে রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তায় ঢাকঢোল নিয়ে বসে গেছে, না না তা নয়। মোদিজির যে ভুলগুলো সেগুলো আমি আপনাদের বলেছি, কিন্তু যেগুলো ঠিক সেগুলোও বলেছি আপনাদের। মোদিজির গুণগান করতে বসলে আমার হয়তো গুণগান করতে করতে এতটাই ভিডিও বড় হয়ে যাবে যে সেই ভিডিও আপনার দেখার ধৈর্য থাকবে না, আর আমিও বলতে বলতে হাঁপিয়ে যাবো, 3-4 বার জল খেতে হবে। এত কাজ তিনি করেছে। তবে ওপর থেকে যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করিনি। আপনি বুঝে যাবেন যে আজকে নরেন্দ্র মোদী কোথায় নিয়ে গেছে দেশটাকে। এই দেশ অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, সোনার দেশ, এই ভারতবর্ষ জগৎ সভায় একদিন শ্রেষ্ঠ আসন নিয়েছিল, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় এখানেই ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শিক্ষা অর্জনের জন্য আসত। তারপর অনেক কিছু হয়ে গিয়ে আজকে শিক্ষা ব্যবস্থা সে জায়গায় নেই যেখানে আজকে ভারতবর্ষে শিক্ষা নিতে লোক আসছে। উল্টে ভারতবর্ষ থেকে লোক যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা আমাদের দুর্ভাগ্য। আর তার পেছনে কারণ হচ্ছে মোগল আমল থেকে শুরু করে ইংরেজ আমল, সবকিছুই। কিন্তু ধীরে ধীরে সেই ভারতবর্ষ চেঞ্জ হচ্ছে। গুরুকুল প্রথা আস্তে আস্তে ফিরে আসছে। এটা তো অনেকেই বলবেন গুরুকুল প্রথা ফিরে এলে কি হবে, অনেক উন্নতি হবে, সেগুলো আসছে। যাই হোক, আমি ওই প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, উন্নতির মধ্যে আসি। নোটবন্দি থেকে শুরু করে সবকিছু বিরোধীরা বলেছিল কি বিরাট ভুল করে ফেলছে, জিএসটি নিয়ে আওয়াজ উঠেছিল, কিন্তু দেখুন গোটা ভারতবর্ষ আজকে জিএসটির জন্য কিন্তু ঠিকই আছে। কারণ এই ছোট ছোট ট্যাক্স দিয়ে আমরা যে ট্যাক্সের বাতাবরণের মধ্যে বা জালের মধ্যে জড়িয়েছিলাম, সেখান থেকে আজকে আমরা মুক্ত তো। আজকের ভারতবর্ষ সেদিনের ভারতবর্ষ থেকে অনেক তফাৎ। ট্যাক্সেশনের জায়গায় আজকে আমরা অনেকখানি উঁচুতে আছি, তাই তো? মানে আমরা সেই জায়গায় নেই যেখানে অনেক ট্যাক্স দিতে হচ্ছে আমাদের। মুক্তি পেয়েছি আমরা ট্যাক্সের জাল থেকে। ইনকাম ট্যাক্স আস্তে 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 সেই জায়গায় গেছি যেখানে ইনকাম ট্যাক্সে এতটাই ছাড় দেওয়া আছে যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি। ভারতবর্ষ কোভিডের মতো একটা জায়গায় পড়েছিল, যেখানে কোভিডের মারে অন্যান্য দেশ
টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে, মানে একদম ইকোনমিক্যালি তারা ভেঙে গেছিল। ভারত ইকোনমিক্যালি ভাঙেনি। যেভাবে মারক ব্যাধি হিসেবে করোনা এসেছিল, করোনার সময় কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন দিয়ে, অনেকেই বলবেন ভ্যাকসিন দিয়ে কি হলো, এই হলো সেই হলো, ভ্যাকসিন ছিল বলে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি। যাদের আমরা হারিয়েছি তাদের আমরা হারিয়েছি, আমি অনেক আত্মীয়কে হারিয়েছি, বন্ধু বান্ধব হারিয়েছি, কিন্তু আমরা তো ঠিকই আছি। তার কারণ কোভিডের মতো একটা ভয়ঙ্কর মারক ব্যাধি এসেছিল, যেটা যেটা মারছিল মানুষকে, সংক্রামক ব্যাধি, সেখান থেকে আমরা বেঁচে গেছি। তার কারণ সেই নরেন্দ্র মোদীর, তার ওই কোভিশিল্ড তৈরি করা থেকে শুরু করে সবকিছু, মানে তিনি উৎসাহ দিয়ে গেছেন। তিনি কি তৈরি করছেন? না, তৈরি করেননি, তিনি করে গেছেন। যেমন মহাকাশ যান পাঠানো, তিনি কি করেছেন? করেননি, কিন্তু তিনি উৎসাহ দিয়েছেন যে আপনারা একবার ফেল করেছেন তো কি হয়েছে, আবার করুন। এই উৎসাহ দেওয়ার মানুষটা কিন্তু অভাব ছিল। দুচ্ছাই করার ব্যাপার ছিল, ফেল মানে দুচ্ছাই, ও পারলে না, হবে না, টাকা কেন খরচ করবো, এইসব চিন্তা ছিল। সেই সব চিন্তা থেকে নিজেকে তুলে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে গেছেন ভারতবর্ষকে, যে ভারতবর্ষ আজকে উন্নতির শিখরে আছে। কোভিশিল্ড থেকে শুরু করে সবকিছু আমরা দেখেছি, তারপর দেখেছি আমরা উন্নতি, একের পর এক ধাক্কা সহ্য করতে করতে আজকে আমরা ইকোনমিক্যালি কোন জায়গায় আছি আপনি ভাবুন। কোথায় ছিলাম, কোথায় এসেছি। হঠাৎ করে আমাদের ওপর একের পর এক যেন বোঝা আসতে শুরু করলো, তাই না? 370 তুলে দিল কে? নরেন্দ্র মোদী। যেটা কেউ পারবে না ভেবেছিল, যে 370 ধারা তুলে দেওয়া মানে কি বিরাট ব্যাপার। কাশ্মীর 370 ধারা উঠে যাবে, কাশ্মীরে রক্ত গঙ্গা বয়ে যাবে, সেনাবাহিনীর ওপর ইট মারা, পাথর মারা, গুলি করা, এই সমস্ত ছিল, কিন্তু সব শেষ। আজকে কাশ্মীর 370 ধারা উঠে গেছে কবে, 35-এ উঠে গেছে কবে, আজকে কাশ্মীর সে জায়গায় নেই। আর লাল চকে আজকে তিরঙ্গা পথ করে ওড়ে, যে লাল চকে তিরঙ্গা তোলার জন্য নরেন্দ্র মোদী গিয়েছিলেন। যখন জঙ্গিরা বলেছিল লাল চকে তিরঙ্গা উঠবে না, তিনি গিয়েছিলেন। তো এই সমস্ত ঘটনা প্রমাণ করে দিচ্ছে ধীরে ধীরে নরেন্দ্র মোদী দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আমাদের চোখের সামনে এসে গেল এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে হচ্ছে যুদ্ধের পর্যায়ে। না, আমি বলছি না ভারত পাকিস্তানের কথা, আমি বলছি রাশিয়া ইউক্রেনের কথা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে গোটা বিশ্ব ভাগাভাগি হয়ে গেল, রাশিয়ার পাশে কেউ দাঁড়াবে না, এই জায়গা তৈরি হলো। কিন্তু ভারতবর্ষ রাশিয়ার পাশ ছাড়েনি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে, ইউক্রেন থেকে যখন আমাদের ভারতীয়দের নিয়ে আসার ব্যাপার হলো, তখন কিন্তু ওই যুদ্ধের পরিস্থিতির মধ্যেও কিন্তু ইউক্রেন থেকে লোককে নিয়ে এসছে আমাদের নরেন্দ্র মোদী, তাই না? অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে গিয়ে অন্যান্য দেশের লোকেরা তাদের নিজেদের লোককে বের করে আনতে পারছিল না, ভারতবর্ষ পেরেছিল, মনে আছে নিশ্চয়ই। তারপর রাশিয়া থেকে ক্রুড অয়েল নেওয়া যাবে না, কারণ সমস্ত বিশ্বের তাবর দেশ, এই ডোনাল্ড ট্রাম্পের দেশ মানে আমেরিকাও বারণ করে দিয়েছিল যে রাশিয়া থেকে ক্রুড অয়েল নেওয়া যাবে না, কারণ রাশিয়াকে ন্যাটো ঘিরে নিয়েছিল। কিন্তু রাশিয়ার থেকে সে সময় ক্রুড অয়েল নিয়ে এসেছিল ভারতবর্ষ। কম দামে তেল কিনে সেই তেলকে পরিশোধ করে বাইরে বিক্রি করে অনেক টাকা মুনাফা অর্জন করতে পারলো ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ। কারণ মোদীজি ঠিক ডিসিশন নিয়েছিলেন। একের পর এক ঠিক ডিসিশন নেওয়ার ফলে কি হয়েছে, আজকে আমরা ইকোনমিক্যালি সেই জায়গায় গেছি যেখানে আমেরিকাও চিন্তা করছে এরা কারা। মনে রাখবেন 140 কোটি দেশ আমরা, নট এ ম্যাটার অফ জোক। আমাদের মধ্যে আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কিন্তু বিশাল। 140 কোটি মানুষের দেশে, সেখানে ব্যবসা করতে আসতেই হবে সব বেটাকে। তাই আমাদের জায়গা তৈরি রয়েছে, কিন্তু আমাদের এই শক্তিশালী কোনো নেতৃত্ব ছিল না। আগে আমাদের জনসংখ্যা বিশাল ছিল, কারণ চীনের পরে আমরাই ছিলাম, বরাবর আছি। সেই আমাদেরকে দমে থাকতে হতো, তার কারণ নেতৃত্ব ছিল না। আজকের ভারতবর্ষের মতো সেদিনও হতে পারত। আজকের ভারতবর্ষের মতো সেদিনও পেরেছিলেন অটল বিহারী বাজপেয়ী, যখন পোখরানে পরমাণু বিস্ফোরণ করেছিলেন, টেস্ট করা হয়েছিল। তখন কি করেছিল? আমেরিকা বলেছিল সমস্ত কিছু বন্ধ করে দেবো, কাজ করা হয়েছে, পরোয়া করেনি। বলেছে শুখা রুটি খেয়ে নেবো, ঘাস পাতা খেয়ে থাকবো, কিন্তু আমরা আমাদের স্বাভিমান বলবো না। তাই সেদিনও মাথা নত করেনি ভারত, আজও করেনি। রাশিয়ার কাছ থেকে তেল কিনতে বারণ করতে তখন আমেরিকার কথা শোনেনি। কে শোনেনি? এই নরেন্দ্র মোদী। যখন রাশিয়ার সঙ্গে S-400 মানে যে সুদর্শন চক্র আপনি শোনেন, সেই সুদর্শন চক্র কেনার সময় 2018-তে বারবার আমেরিকা বারণ করেছিল যে না, কেনা যাবে না, আপনারা এই S-400 কিনবেন না, তাহলে আমরা এই করবো, তাহলে আমরা এই করবো। আর তাদের এজেন্ট হয়ে ভারতবর্ষের বুকে বহু বিরোধী দল তারা বাধা দিয়েছিল, কেন এত টাকা খরচা করে S-400 কিনবেন। আজ দেখা গেল S-400 আমাদের সুদর্শন চক্র যেটা, সেটা কিন্তু আমাদের বাঁচিয়ে গেছে। মানে সেদিনের প্রত্যেকটা পদক্ষেপ নরেন্দ্র মোদী ঠিক ছিল, আমেরিকার কথা তিনি ডোন্ট কেয়ার করে দিয়েছেন। অবশেষে এলো দেখুন আমাদের এই সময়, মানে যখন ভারত পাকিস্তানের সঙ্গে লেগে গেল, আমাদের দেশের মধ্যে ঢুকে ইসলামিক টেররিস্টরা বেছে বেছে হিন্দুদের 26 জনকে হত্যা করলো। তার বদলা
আগে অনেকবার আমাদের লোককে মেরে গেছে কংগ্রেস জামানায়, কিন্তু কাঁচকলা কেউ বদলা নেওয়ার জন্য পাকিস্তানে ঢোকেনি। কিন্তু মোদী জামানায় যতবারই আমাদের দেশের লোককে আক্রমণ করেছে ততবারই কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবারে ভয়ঙ্কর হলো, যদিও বিরোধী দল সবাই বলে যে আমরা পাশে আছি। এই 26 জনের বদলা নেওয়ার জন্য কি করা হলো, পরপর আপনারা জানেন যে 9টা জায়গায় বোম মেরে গুড়িয়ে দেওয়া হলো, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। মাসুদ আজহার কি বলবো আর, মানে সব হারিয়ে যেন অনাথ হয়ে গেছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি 72 হুরের কাছে যাব, আমাকে পাঠাও। বাকি সবাই নিয়ে নিয়েছে 72 হুর, আমি কোথায় যাব? এই জায়গায় চলে গেল আজহার, মাসুদ আজহার সেই জায়গায় নিয়ে চলে গেল। 26 জনকে মারার বদলা নিল। আবার ভারতের বুকে ড্রোন ফেলা, ক্ষেপণাস্ত্র ফেলার চেষ্টা করা পাকিস্তানকে প্রতিহত তো করলেই, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসকে ধ্বংস করে দিল। আমাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, আমাদের কাছে নিউক্লিয়ার বোম আছে বলে হুমকি দিত পাকিস্তান। কাঁচকলা নিউক্লিয়ার বোম যেখানে যে তার পাশেই কিরানাতে নাকি বোম ফেলে দিয়েছে। কিরানাতে যখন কিরানা পাহাড়ের ওপরে যখন বোম পড়েছে তারপরে কিন্তু সবাই ত্রাহি ত্রাহি রব করে দিয়েছে। অনেকে বলেন গুজব, অনেকে বলেন সত্যি, রেডিয়েশন নাকি ছড়াচ্ছে। কতটা সত্যি কতটা মিথ্যে আজকে তো গুগল সার্চ করলেই পাওয়া যায় যে কিরানা হিলের কাছাকাছি কিছু করে পড়েছিল, যার জন্য কিন্তু সবাই পালাচ্ছে। মানে এটা রেডিয়েশনের ব্যাপারটা এসছে, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড যেখানে রয়েছে সেখানে কিন্তু বোম মানে ফাইটার প্লেন, মিসাইল, ব্রাহ্মস ফেলে চলে গেছে। অর্থাৎ ব্রাহ্মস গিয়ে অ্যাটাক করে দিয়েছে। আপনি ভাববেন, আপনি কি ভাবছেন যে শুধুমাত্র এইটা করেই ভারতবর্ষ হেভি হয়ে গেছে? তা নয়, ভারতবর্ষ যেটা করে দিয়েছে সেটাও কিন্তু ভয়ঙ্কর। জানেন, ছোট থেকে আমি শুনে এসেছি ভারতবর্ষ আমেরিকার থেকে অস্ত্র কেনে। আমেরিকা যে অস্ত্রগুলো লজ্জারে হয়ে যায় সেই অস্ত্রগুলো বেচে দেয় ভারতবর্ষকে, ভারতবর্ষ কিনে নিয়ে আসে। এটা আমি শুধু শুনেছি না, আমার বয়সে অনেকে আছে যারা শুনেছিলেন সে সময়। কারণ আমরা জানতাম যে আমেরিকা থেকে, রাশিয়া থেকে অস্ত্র কিনে নিয়ে আসে ভারত। ভারতবর্ষ খালি অস্ত্র আমদানি করে, আর সেগুলো নিম্নমানের, মানে যেগুলোকে ওরা ছেড়ে দেয় যে এটা আমাদের ইউজ করা হয়ে গেছে, আমাদের কাছে এটা বিপজ্জনক নয়, ছেড়ে দাও, সেটা আমরা কিনতে পারি। কারণ প্রত্যেকেই নিজের কাছে অত্যাধুনিক অস্ত্র রাখে, তারপর না সে বেচবে সেটা। আমরা কিনতাম। আজকে ভারতবর্ষ কিন্তু যুদ্ধাস্ত্র বিক্রি করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভারত পাকিস্তান যেটা হলো, এর ফলে কি হলো, পাকিস্তান তো আত্মসমর্পণ করে হাত জোর করে ক্ষমা চেয়ে বললো সিজ ফায়ার করতে। ডোনাল্ড ট্রাম্প নিজেদের ক্রেডিট নিতে গেছিল যে আমি করে দিয়েছি বাবু, তারপর দেখা গেল নিজে স্বীকার করেছে আমি কিছু করিনি। ওরা আমার কাছে এসেছিল, পাকিস্তান এসেছিল, আমি খালি ভারতকে বলেছি, কিন্তু এই সমঝোতার মধ্যে আমার কোনো অবদান নেই। স্বীকার করে নিয়েছে, মানে প্রথমে ঢপ মেরেছিল তারপর স্বীকার করে নিয়েছে। সেটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে। পাকিস্তান নিজে স্বীকার করছে তাদের জায়গায় জায়গায় যেখানে যেখানে বোম পড়েছে বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারত। পাকিস্তান স্বীকার করছে, আমাদের বলার কিছু নেই। সেই পাকিস্তান যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আনন্দে ঢাকঢোল পেটাচ্ছে আর বগল বাজাচ্ছে, মানে পাগল নাচে সবসময়। তো পাগলা নাচছে কেন তারা জানি না আমরা। বলছে রোদ্দুর উঠেছে তাই নেচেছি, বৃষ্টি পড়েছে তাই নেচেছি। তো রোদ্দুরে উঠলেও নাচবে, বৃষ্টি পড়লেও নাচে। পাগল কখন নাচে কেউ বলতে পারে না। তো পাকিস্তান পাগলা, একে তো পেটে খিদে আছে, মানে হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপর অ্যাটাক ফ্যাটাক হওয়ার পরে মাথাটা পুরো গুলিয়ে গেছে, মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে, তারা ওই জন্য আনন্দ করছে। যাই হোক করুক, কিন্তু আমরা যে ক্ষতি করেছি ওটা স্বীকার করেছে। এই যে ঘটনা ঘটে গেছে না, এরপরে কিন্তু আমেরিকারও চক্ষু চড়ক গাছ। রাশিয়া, চীন দেখুন তাদের অবস্থা খারাপ। রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হচ্ছে কোথায় দেখুন, S-500, যেটা অনেকেই বলছেন না, কারণ আবার ভারতবর্ষের একটা সুনাম করতে হবে, মোদিজির একটা সুনাম করতে হবে। কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে S-500 কিন্তু রাশিয়া ভারতবর্ষের সঙ্গে কোলাবোরেশন করে তৈরি করবে, মানে টেকনোলজিকে ভাগ করে ভারতবর্ষকে সমস্ত ফর্মুলা দিয়ে দেয় যাতে তারা ওয়্যারহেডসগুলো ইউজ করতে পারে। মানে S-500 করবে বা বিমান যেগুলো নিয়ে আসবে, সুখোই বিমান, এগুলো সব কিছুকে তারা নিজেদের মধ্যে শেয়ার করছে, যে আমরা শেয়ার করছি যে তুমি দরকার পড়লে তোমার ব্রহ্মস বা অন্যান্য মিসাইল যেগুলো আছে সেগুলোকে তোমরা লাগাতে পারো। রাফায়েল করছে না, ফ্রান্স করছে না, এটা একটা বিরাট ড্রব্যাক্স। রাফায়েল কিন্তু কিছুতেই তাদের নিজেদের সিক্রেট ফর্মুলায়, মানে ওদের অস্ত্র ছাড়া, ওদের মিসাইল ছাড়া অন্য কোনো মিসাইল ইউজ করা যাবে, এই জায়গাটা তারা শেয়ার করছে না, কিন্তু রাশিয়া করছে। যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ভারত সমস্ত উন্নত টেকনোলজিকে নিয়ে আসছে। রাশিয়া যেটা তৈরি হবে S-500 সেটা ভারতের সঙ্গে একসঙ্গে হবে। আজকে কিন্তু ভারতবর্ষ সেই আমেরিকা ফেলে দেওয়া অস্ত্র কিনে নিচ্ছে এটা নয়, চীনের অস্ত্রশস্ত্র নিয়ে চীন খুব বড়াই করতো, লবডঙ্কা। চীনের কাছ থেকে কেনা পাকিস্তান বুঝে গেছে তাদের চীনের অস্ত্র মানে চায়না মাল, দরিয়ামের ডাল, ভোগের খাতায় আলুর দম, কিচ্ছু করতে পারেনি। তাই পরিষ্কার করে বুঝে গেছে যে চীনের অস্ত্রশস্ত্রের দাম সেরকম নেই। বিশ্বের বাজারে চীনের অস্ত্রের চেয়ে বেশি বিক্রি হবে ভারতের অস্ত্র, কারণ ভারতের নিজস্ব টেকনোলজি তৈরি করা বহু অস্ত্র, একের পর এক অস্ত্র, ব্রহ্মস থেকে শুরু করে সব
ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের হাতে আছে। একের পর এক লম্বা লিস্ট আছে, আমি যদি বলতে শুরু করি ভিডিও লম্বা হবে, তাই বলছি না। এরপরে যদি আপনারা চান আমি প্রত্যেকটা যেগুলো যেগুলো ওয়ারহেডস আছে, যেগুলো মিসাইল আছে, যেগুলো যেগুলো আমাদের লঞ্চার আছে, মিসাইল লঞ্চার আছে, সবার নাম আমি আপনাদের বলে দেবো, যেগুলো বিক্রি হতে চলেছে। বিভিন্ন দেশ কোটেশন দেওয়া শুরু করে দিয়েছে যে আমরা এটা চাই, আপনারা ওটা চাই। আর একের পর এক অস্ত্র আকাশ তীর থেকে শুরু করে সব ভারতবর্ষ তৈরি করে যাচ্ছে। ভারতবর্ষে এয়ার ডিফেন্স দেখে আজকে বিশ্বের তাবর তাবর দেশ বলছে এটা ঠিক জায়গা। রাশিয়ারও দাম বেড়ে গেছে, কারণ রাশিয়া S-400 এবার চারিদিকে বিক্রি করবে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও নাম সুনাম বিরাট জায়গা চলে গেছে। বহু দেশ আজকে আমার বলতে বেশ ভালো লাগছে, আগে যেরকম ভারতবর্ষ লাইন দিয়ে থাকতো আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য, আজকে ভারতবর্ষের অস্ত্র কেনার জন্য অন্যরা লাইন দিয়েছে। ভারতবর্ষ অস্ত্র বিক্রি করে এবার কোটি কোটি টাকা কামাবে, অর্থাৎ অস্ত্র রপ্তানি করে কোটি কোটি টাকা কামাবে। দেখুন, রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধতে রাশিয়ার অর্থ ব্যবস্থা খারাপ হচ্ছে, অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, ইউক্রেনও যাচ্ছে। ভারতের সঙ্গে পাকিস্তানের শুরু হলো, ভারত মারলো, চলে এলো, পাকিস্তান সিজফায়ার চাইলো, অর্থাৎ ভারতের লাভই লাভ, যুদ্ধ করতে হলো না, প্রচুর অর্থ ক্ষতি হলো না, ভারতবর্ষের শেয়ার বাজার তুঙ্গে উঠে গেল, পাকিস্তানের শেয়ার বাজার ডুবস নিচে, চীনে অস্ত্রশস্ত্রের বাজার যেগুলো ছিল সেটা পুস নিচে নেমে গেছে। কারণ সবাই এবার নিচের দিকে যাবে, ডাউনফল করবে, ভারতবর্ষের সবকিছু ঊর্ধ্বমুখী হচ্ছে। তার কারণ একটাই, কারণ ভারতবর্ষের সমস্ত কিছু টেস্টেড হয়ে গেল। যে ভারতবর্ষের ওয়ারহেড যেগুলো আছে, যেগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ভারতবর্ষের যে সমস্ত মিসাইল আছে, এরা সবচেয়ে বেশি ভালো। চীনকে দেখুন, F-16 আমেরিকার প্লেন, F-16কেও নামিয়ে দিয়েছে আমেরিকার। তাই আমেরিকা চিন্তায় আছে যে তাদের সমস্ত টেকনোলজিকে ভারতবর্ষ কিন্তু ফেলে দিচ্ছে। ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে 140 কোটি। ইকোনমিক্যালি অর্থনীতিগতভাবে ভারতবর্ষ কিন্তু আমেরিকাকে টক্কর দেওয়া জায়গায় আছে। আমেরিকার পণ্য ভারত যদি কিনবো না বলে, তাহলে ভারতের ক্ষতি হবে না আমেরিকার ক্ষতি হবে। বহু কোম্পানি আছে আমেরিকার কোম্পানি ভারতবর্ষের বুকে ব্যবসা করে, তাই তাদের ক্ষতি হবে। ভারতের কিন্তু ক্ষতি সেভাবে হবে না। ভারতের ক্ষতি কোথায় হবে? আজকে দেখুন তুর্কি, তারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যার ফলে দেখুন ভারতবর্ষের বুকে আওয়াজ উঠে গেছে যে আমরা তুর্কির কোনো মাল নেব না। আপেল থেকে শুরু করে সব নেওয়া বর্জন করা শুরু হয়ে গেছে। তুর্কি বুঝে গেছে যে 19-20 করা যাবে না। একবার মালদ্বীপ লাফালো, মালদ্বীপ যেই লাফিয়েছে, ভারতবর্ষ থেকে যে ডিসিশন নেওয়া হলো ওখানে যাবো না, মালদ্বীপ সুরসুর করে পায়ের তলায়। আরে ভারতবর্ষের লোক সংখ্যা প্রচুর, আমাদের ক্রয় ক্ষমতা বেশি, আমরা কিনতে পারি, এটাই আমাদের কাছে প্লাস পয়েন্ট। আর সেটার উপর বেস করে কিন্তু নরেন্দ্র মোদীজি এগিয়ে চলেছেন। আর আজকে ভারতবর্ষ সেই জায়গায় আছে। এক তো তেল, ক্রুড অয়েল আমরা রাশিয়া থেকে কিনেছি, একদম কারুর কথা শুনিনি। S-400 আমেরিকা সবাই চেয়েছিল, এই দেশের মধ্যে থাকা চীন, আমেরিকা দালাল যারা আছে তারাও চেয়েছিল যাতে না কিনতে পারে, তা সত্ত্বেও কিচ্ছু হয়নি, কিনেছে। আর এই দেখুন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব দিক আপনি দেখুন ভারতবর্ষ সেই জায়গায় তৈরি করে ফেলেছে। মজার ব্যাপার হচ্ছে এই যে ডেলিগেশন পাঠানো, বিভিন্ন দেশে ডেলিগেশন পাঠানো, এইটা যে করছে মোদিজি, এটা শুনে অনেকে বলছে কি হবে পাঠিয়ে, মানে বুদ্ধি দেখুন কোথায় আছে। মানে হাঁটুতে বুদ্ধি বললে হাঁটুকে অপমান করা হবে, গোড়ালিতে আছে মনে হয়, বা পায়ের তলায় আছে, চেটোর তলায় আছে বুদ্ধি মনে হয়, বুদ্ধি ওঠেইনি। কেন বলছি জানেন? এই যে সমস্ত জায়গায় যাচ্ছে, আসাদুদ্দিন ওওয়াইসি থেকে শুরু করে ইরফান কি যেন নাম আছে, ইউসুফ পাঠান, মানে টিএমসি, এরা সবাই যাচ্ছে, কিন্তু সবাই তাবর বিরোধী দলের নেতারা সব যাচ্ছে। শুধুমাত্র উদ্ধব ঠাকরের মনে হয় কেউ যাচ্ছে না, তার জন্য শিবসেনার ওই কি নাম সঞ্জয় রাউত চেঁচামেচি করছে, একটু করে খুচ করছে, আর এছাড়া কিচ্ছু নয়। বাকি সবাই জানে সব জায়গা থেকে নেওয়া হয়েছে। আসাদুদ্দিন ওওয়াইসি যাচ্ছে, কংগ্রেসের বহু লোক যাচ্ছে, শশী থারুর থেকে শুরু করে অনেকে যাচ্ছে, তৃণমূলের সাংসদও যাচ্ছে, মানে সবাই যাচ্ছে। বিজেপি সাংসদ তো আছেই, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন, আবার আছেন আলুওয়ালিয়া আছেন, এরা সবাই যাচ্ছেন। এই যাওয়া মানে কি, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বোঝানো যে আজকে পাকিস্তান কি করছে। অনেকেই বলছেন কি লাভ মানে এটা বড় লাভ, আর সেটাও কিন্তু নরেন্দ্র মোদীজি ঠিক দেখে রেখেছেন। অর্থাৎ মোদীজি চারিদিক বেঁধে, আটঘাট বেঁধে কিন্তু লড়াইয়ের ময়দানে নামছেন, তাই আজকে ভারতবর্ষ শিখরে যাচ্ছে, তাই না? আমার যুক্তিগুলো যদি মনে হয় কোথাও ভুল বলছি জানাবেন, আর আপনার কাছে যদি আরো কোনো তথ্য থাকে সেটাও জানাবেন, সেটা নিয়ে পরবর্তী রুদ্রবার্তা নিশ্চয়ই থাকবে, জানাবেন। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, কমেন্টস করুন, জানান আপনারা কি ভাবছেন। আজকে মোদীজির হাতে ভারতবর্ষ সেফ না সেফ নয়? আজকে মোদীজির হাতে থাকা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন, আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।